আসসালামু আলাইকুম, আমি সাদমান সাকিব রাফি। আজকে তোমাদের জন্য আইসিটির একটা ক্লাস নিয়ে আসছি। আইসিটি থার্ড চ্যাপ্টারের সাইফুলস একাডেমিয়া থেকে তোমাদের জন্য আইসিটির ক্লাস আজকে ফার্স্ট টাইম শুরু হতে যাচ্ছে। তো সবাই দেখো, আজকের ক্লাসটা বেসিক্যালি হচ্ছে অধ্যায় 3। আমরা যে নাম্বার সিস্টেম যেই টপিকটা অধ্যায়টা জানি, এই অধ্যায়ের প্রথম অংশ। এই অধ্যায়ের প্রথম অংশ থেকে বোর্ড পরীক্ষাতে একটা সৃজনশীল 100% আসবেই, কোনো মিস নাই। তো সবাই যারা একদম বেসিক লেভেলেও আসো তারাও ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবা, আর যারা অ্যাডভান্স লেভেলে আসো মানে একটু পারো তারাও ক্লাসটা দেখার চেষ্টা করবা। কারণ হচ্ছে আমি এর মধ্যে একদম সূক্ষ্মভাবে যতগুলো তোমাদের প্রবলেম থাকে, অনেকেরই দেখা যাবে থার্ড চ্যাপ্টার থেকে অনেক প্রবলেম তৈরি হবে চ্যাপ্টারটা বেসিক জানার পরও। তো সবাই একটু মন দিয়ে ক্লাসটা করবা। প্রথমত হচ্ছে আমরা জানার চেষ্টা করব যে এই অধ্যায় থেকে আমাদের গুরুত্বপূর্ণ টপিক কি কি আছে। সবাই একটু দেখো। প্রথমত হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমরা যদি সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানি, সংখ্যা পদ্ধতি জিনিসটা এটা আমাদের জানতে হবে। সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি আমরা তো ছোটবেলা থেকে যেটা শিখে আসছি, একদম বাচ্চাকাল থেকে আমাদেরকে শেখানো হয়েছে দশমিক সংখ্যা। মানে দশমিক সংখ্যা বলতে আমরা কি কি জানি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে অজস্র আমরা গুনতে পারি। তো এইটাকে আমরা বলি সংখ্যা পদ্ধতি। কিন্তু আরেকটা জিনিস চিন্তা করে দেখো, আমরা যদি কোনো নাম্বারকে বুঝাইতে চাই, আমরা কিন্তু 1, 2-র বাইরে 1 দিয়ে বুঝাইতে পারি। আবার চাইলে আমরা 1 দিয়ে বুঝাইতে পারি না? আবার আমরা চাইলে কিন্তু রোমান সংখ্যা দিয়েও বুঝাইতে পারি। তো বিভিন্ন সংখ্যাকে প্রকাশ করার জন্য বিভিন্ন রকমের সাইন আছে, বিভিন্ন রকমের চিহ্ন আছে। সেই চিহ্ন সম্পর্কে আমরা প্রথমত জানতে পারবো। সেকেন্ড, এর প্রকারভেদ সম্পর্কে জানতে পারবো। সংখ্যা পদ্ধতিতে কয় ভাগে ভাগ করা যায় এটা আমরা জানতে পারবো। সেকেন্ড যে জিনিসটা, তারপরে হইতেছে সংখ্যা পদ্ধতি রূপান্তর। বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি, ধরো এই সংখ্যাটা থেকে অন্য একটা সংখ্যা পদ্ধতি যদি আমি কনভার্ট করতে চাই, সেই কনভার্সনটা কেমন হবে? একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করার যে পদ্ধতি, দ্যাট ইজ রূপান্তর। এবার আসো যোগ বিয়োগ। তাই তোমরা বলতে পারো যে ভাই আমরা তো সব ধরনের যোগ বিয়োগ জানি। যোগ বিয়োগ জানলো, এর বাইরে আমরা যে দশমিক সংখ্যাটা জানি, এর বাইরে আরো অনেক সংখ্যা পদ্ধতি আছে। ওই সংখ্যা পদ্ধতির কনভার্সন হইতে পারে। তোমরা অনেকেই হয়তো বা যারা একটু হলো ইন্টার লেভেলে উঠছো, যারা একদম মানে প্রি লেভেলে স্টার্টিং লেভেলে আসো, তারা অনেকে হয়তো বা শুনছে এরকম সংখ্যা আছে 1 0 1 1 0 1। এগুলো আবার কি? তো আবার এই সংখ্যাগুলোকে বলা হয় বাইনারি সংখ্যা। সামনে আমরা জানবো এই ধরনের সংখ্যাকে যোগ করার আলাদা একটা প্রসেস আছে, আলাদা একটা পদ্ধতি আছে। তো আমরা এই দশমিক সংখ্যার বাইরে আদার্স আরো বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি আছে। ওই সংখ্যা পদ্ধতিকে কিভাবে আমরা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, সেই জিনিসটা আমরা মেনলি জানতে পারবো। এরপরের যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এই টপিকটা মনে রাখবা, ঘ নাম্বারে বোর্ড পরীক্ষাতে আসবেই। সংখ্যা পদ্ধতি একটা সংখ্যা পদ্ধতি অন্য একটা সংখ্যা পদ্ধতির পরিপূরক বা কমপ্লিমেন্ট। এটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি। COMPLEMENT, কমপ্লিমেন্ট। ঠিক আছে, মনে রাখবা। কমপ্লিমেন্টের মধ্যে আবার দুইটা ভাগ আছে, ফার্স্ট 1s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট। তো এই টপিকটা মাথায় রাখবা, এটার থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবেই ঘ নাম্বারে। এবার আসো আমরা একটু দেখে নিই সৃজনশীলের প্যাটার্নটা কেমন হয়। আমরা তো এইগুলা মেনলি আমরা চ্যাপ্টার 3.1 মানে প্রথম যে অংশটা, সেখান থেকে আমরা মেনলি এই জিনিসগুলা শিখবো। এটাকে তোমাদেরকে একটু দেখাই নিলাম। এইগুলোর উপর খুব গুরুত্ব দিবা। বইয়ের মধ্যে অনেকগুলো টপিক থাকবে, অনেক লেখা থাকবে, সব কিছু তো তোমাদের মনোযোগ দেওয়ার দরকার নেই। মাথায় রাখবা, তুমি যদি সব মনে রাখতে চাও তুমি কিছুই মনে রাখতে পারবা না। তো জাস্ট ওই টপিকগুলোতে একটু বেশি এফোর্ট দিবা, যেগুলোর থেকে প্রশ্ন হবে, সৃজনশীল হবে বা এমসিকিউতে কোশ্চেন আসবে। এবার চলে আসো সৃজনশীলের প্যাটার্ন কেমনে আসবে। গ নাম্বারে প্রশ্ন হবে গিয়ে হচ্ছে একটি সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটা সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই যে একটু আগে বলে আসলাম, এই দেখো সংখ্যা পদ্ধতির রূপান্তর, আমরা 12 ধরনের রূপান্তর শিখবো এখানে। তো এইটা একটু ভালোভাবে মাথায় রাখবো। রূপান্তরটা আমরা খুব সুন্দরভাবে শেখার চেষ্টা করবো, আজকের ক্লাসে শিখবো আমরা। এরপরে আসো যোগের মাধ্যমে বিয়োগ। যোগের মাধ্যমে বিয়োগ মানে হচ্ছে এই যে আমরা পরিপূরক বা কমপ্লিমেন্ট জিনিসটা বলছি, এইটারই জাস্ট একটা পদ্ধতি কিভাবে করতে হয়, যোগের মাধ্যমে বিয়োগটা কিভাবে করতে হয়, সেই জিনিসটা আমরা এই টপিকটার মাধ্যমে শিখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখানে এই লাইনটার দরকার নেই, যোগের মাধ্যমে বিয়োগ এইটা ভুলে চলে আসছে, এইটা তোমরা লিখবা না, কেটে দিলাম। আচ্ছা, তো যোগের মাধ্যমে বিয়োগ এইটাই হচ্ছে আমরা ঘ নাম্বারে পরীক্ষায় আসবে। এরপরে চলে আসো আমরা একটা একটা করে আলোচনা শুরু করে দিই। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে এখন থেকে ক্লাসটা করো। দেখো, প্রথমত সংখ্যা পদ্ধতি কি? কখনো কখনো এটা ক নাম্বারে আসে, কখনো কখনো খ নাম্বারে আসে। মনে রাখবা, যখন এটা ক নাম্বারে আসবে তখন শুধুমাত্র তুমি একটা ডেফিনেশন দিবা।
কোনো সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, কোনো সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে এটা তো নর্মাল একটা জিনিস ভাইয়া, কিন্তু না, নর্মাল জিনিসটা একটু চিন্তা করো। এখানে আমি কয়টা আঙ্গুল দেখাইছি? 3টা আঙ্গুল দেখাইছি। এই 3 জিনিসটা বুঝাইতে আমি এই সাইনটাও ইউজ করতে পারি, আবার আমি এই সাইনটা ইউজ করতে পারি, আবার আমি চাইলে কিন্তু এই সাইনটাও ইউজ করতে পারি, তাই না? তাহলে আমরা এই সংখ্যা পদ্ধতি, এটা কিন্তু একটা নাম্বার, এইটাকে আমরা 3 রকম সাইন দিয়ে বুঝাইলাম। তাহলে 3টাকে প্রকাশ করার পদ্ধতি 3 রকম। এই অধ্যায়ের মাধ্যমে আমরা এরকম অনেক ধরনের পদ্ধতি জানতে পারবো, যার প্রকাশ করার পদ্ধতি বিভিন্ন রকমের হবে। তার মানে আমরা ডেফিনেশন কি বুঝতে পারলাম? কোনো সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি বলা হয়। এটুকু লিখলে ক নম্বরের জন্য ডান। যদি খ নম্বরে এটার পরীক্ষায় প্রশ্ন আসে, তখন এর সাথে যদি খ নম্বরে আসে এই টপিকটাও লিখে দিবা। মানে এটা যদি পরীক্ষায় নাও আসে, আচ্ছা, এই টপিকটা যদি পরীক্ষা নাও আসে, মানে খ নম্বরে যদি লেখাও না থাকে, শুধু যদি কোশ্চেনটা এমন হয় সংখ্যা পদ্ধতি কি ব্যাখ্যা করো, ওই ব্যাখ্যা জিনিসটার মধ্যে তোমরা প্রকারভেদটাকে তুলে ধরবা খ নম্বরে যদি আসে। ঠিক আছে, অনেকেই আসো তোমরা মানে কোশ্চেন করো যে ভাই আমরা কিভাবে লিখবো, ক নম্বর তো সংখ্যা পদ্ধতি আমরা কি অ্যাড করবো, মানে কতখানি লিখতে হবে, লিখবা, এই কনসেপ্টটাকে অ্যাড করে দিবা। আচ্ছা, এবার কথা হচ্ছে সংখ্যা পদ্ধতিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? সংখ্যা পদ্ধতিকে বেসিক্যালি আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। প্রথম যে জিনিসটা, পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশন, দেখছো এর মধ্যে পজিশন বা স্থান, পজিশন মানে কি? স্থান। তার মানে পজিশন হচ্ছে ওই ধরনের সংখ্যা পদ্ধতি যারা স্থান দখল করবে, জায়গা দখল করবে। ঠিক আছে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতি কখনো জায়গা দখল করে না, অর্থাৎ যাকে আমরা কোনো একটা সাইন দিয়ে বোঝাই। যেমন ধরো আমি যদি 101 একটা সংখ্যা লিখি, ভাইয়ারা খেয়াল করো, 101 সংখ্যাটা এটা কিন্তু এককের জায়গা দখল করছে। কার জায়গা দখল করছে? এটা এককের জায়গা দখল করছে। আমরা যদি আচ্ছা, আমরা যদি এই নাম্বারটা এইটার স্থান চিন্তা করি, এটা কিন্তু দশকের জায়গা দখল করছে। কার? দশকের। আর এটা কার কিসের জায়গা দখল করছে? এটা শতকের জায়গা দখল করছে, তাই না? দেখতে পারছো তো? এই যে জায়গা দখল করলো, দ্যাট ইজ পজিশন। ঠিক আছে, আর নন পজিশন মানে কি? নন পজিশন মানে হচ্ছে আমি যদি কোনো কিছুকে একটা চিত্রের মাধ্যমে বোঝাই, ছবির মাধ্যমে বোঝাই, তাকে আমরা কি বলবো? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে পারবো। তাহলে আসো আমরা একটু দেখে নিই পজিশনাল সংখ্যা পদ্ধতি ডেফিনেশন কি। সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের কিসের উপর ডিপেন্ড করবে? অবস্থানের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আবার আমরা একটু বলি পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। যে সংখ্যার মান, ভ্যালু, এই যে আমরা এটাকে 101 বলতেছি না, এইটাকে কি আমরা 101 বলতেছি না, এটাকে শুধু 1 বলতেছি, আর এটাকে আমরা কি বলতেছি? 101 বলতেছি। তার মানে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত যতগুলো ডিজিট ব্যবহৃত হয়েছে তার অবস্থানের উপরে ডিপেন্ড করবে, তাকে আমরা কি বলবো? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। এবার আসো, মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেই ভুলটা করো, পরীক্ষায় প্রশ্ন আসে যখন সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়, সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়, সবাই লিখে ফেলো ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই যে 4টা জিনিস লেখো সবাই। ঠিক আছে, তো ঘটনা হইতেছে এই 4টা সম্পর্কে আমি একটু পরে জানবো। কেউ যদি পরীক্ষায় প্রশ্ন আসে সংখ্যা পদ্ধতিতে কয় ভাগে ভাগ করা যায়, ভুলেও, কারণ আমরা কিন্তু আলোচনা করি বেসিক্যালি ভুলটা কেন হয় আমি এটাও বলতেছি, আমরা মেইনলি একটু পরে গিয়েই এগুলো আমাদের মনে রাখা খুব একটা লাগে না, সিকিউ এর জন্য আমরা মানে বেশিরভাগ এগুলা নিয়ে কাজ করি। তো পরীক্ষায় যখন প্রশ্ন হয় সংখ্যা পদ্ধতিতে কয় ভাগে ভাগ করা যায়, পোলাপান কি করে? এই 4টা জিনিস লেখে। 1 নম্বরে লেখে ডেসিমাল, 2 নম্বরে লেখে বাইনারি, 3 নম্বরে লেখে অক্টাল, 4 নম্বরে লেখে হেক্সাডেসিমাল। কিন্তু ব্যাপারটা কি তাই তো না। আমরা জানি সংখ্যা পদ্ধতি কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। খুব ভালোভাবে মাথায় রাখবা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। এবার আসো, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে যদি কয় ভাগে ভাগ করা যায় প্রশ্ন হয়, পজিশনাল সংখ্যা পদ্ধতি সেটাকে 4 ভাগে ভাগ করা যাবে। কয় ভাগে ভাগ করা যাবে? 4 ভাগে। 1 নাম্বার ডেসিমাল, 2 নাম্বার বাইনারি, 3 নাম্বার অক্টাল, 4 নাম্বার হেক্সাডেসিমাল। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এর পরেরটাই চলে আসি। আচ্ছা, এবার এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, এই প্রশ্নটাও খ নাম্বারে আসে, মাথায় রাখবা, এই প্রশ্নটাও খতে আসে। সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য কি কি ব্যাখ্যা করো, বা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য কি কি ব্যাখ্যা করো। অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম হচ্ছে একক মান। খেয়াল করো, আমি খুব সুন্দর করে বুঝাবো একক মান। আচ্ছা, এই যে আমি 105 যদি ধরো লিখলাম, একটা নাম্বার লিখছি, একটা সংখ্যা লিখছি,
এইটার 5-এর একটা নিজস্ব ভ্যালু আছে, খেয়াল করো তো, 5-এর একটা নিজস্ব ভ্যালু আছে, 0-র একটা নিজস্ব ভ্যালু আছে, আবার 1-এর একটা নিজস্ব ভ্যালু আছে। ও হচ্ছে 1, ও হচ্ছে 0, ও হচ্ছে 5, তাই না? কিন্তু আমি যদি পুরাটা মিলে বলি, এই যে প্রত্যেকের কিন্তু একটা নিজস্ব ভ্যালু, প্রত্যেকের একটা নিজস্ব একক মান, নিজস্বর একটা নাম আছে, একক মান, নামটাকে আমরা মান বলতেছি, একক মান। এরপর আসে স্থানীয় মান। স্থানীয় মান মানে কি? ও হচ্ছে এককের জায়গা দখল করছে। ছোটবেলায় আমরা পড়ছি না, ও কিসের জায়গা দখল করছে? এককের জায়গা দখল করছে। ও কিসের জায়গা দখল করছে? ও দশকের জায়গা দখল করছে। 3 নাম্বার, ও কিসের জায়গা দখল করছে? ও শতকের জায়গা দখল করছে। তার মানে একক মান হচ্ছে প্রত্যেকের একটা নিজস্ব ভ্যালু, ওর ভ্যালু হচ্ছে 1, ওর ভ্যালু হচ্ছে 0, ওর ভ্যালু হচ্ছে 5। স্থানীয় মান কি? প্রত্যেকে, ছোটবেলা আমরা পড়ছি না একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ওই জিনিসটাই। ওর ভ্যালুটা হচ্ছে একক, ওর ভ্যালুটা দশক, ওর ভ্যালুটা শতক। ঠিক আছে, মোট মিলে পুরা মিলে হয়েছে 105। তার মানে আমরা বুঝতে পারছি প্রথমত বৈশিষ্ট্যর 1 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে একক মান, 2 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্থানীয় মান, 3 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে বেস বা ভিত্তি। খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খতে আসে, খুব ভালোভাবে মাথায় রাখবা, এবং এটা খতে প্রচুর আসে, প্রচুর। এই পরীক্ষায় খ নাম্বার এটা আসে। বেস বা ভিত্তি বা ভিত একই কথা, মনে রাখবা। একটু সবাই খাতায় নোট করে লিখো, ডিফারেন্সটা লিখে নিয়ে আমি এখানে খাতায় নোট করে নাও। কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা ডিজিট, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা ডিজিট। আচ্ছা, এই জিনিসটা কি আমি একটু এক্সপ্লেন করতেছি, দেখো। আচ্ছা, সবাই খেয়াল করো, বেস বা ভিত্তি হচ্ছে কি বলছি একটু আগে? সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক। আচ্ছা, লেখাটা খুবই বাজে হইতেছে, কিছু মনে করো না। আচ্ছা দেখো, সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা ডিজিট জিনিসটা কি? আমরা যদি ছোটবেলা থেকে আমরা যেই কাউন্টিং সিস্টেমে অভ্যস্ত, ছোটবেলায় তোমাদের একটা চ্যাপ্টারের নাম ছিল দশমিক সংখ্যা পদ্ধতি। কি সংখ্যা পদ্ধতি? দশমিক সংখ্যা পদ্ধতি। একটু চিন্তা করো তো, আমরা দুনিয়ায় যত সংখ্যা বলি, যত টাকার হিসাবে আমরা করি, আমরা এই 0 থেকে 9 পর্যন্ত এই টোটাল 10টা ডিজিট নিয়ে করি না? কখনো কি মাথায় প্রশ্ন আসছে, ছোটবেলায় আমরা যে চ্যাপ্টারটা পড়তাম দশমিক সংখ্যা, চ্যাপ্টারটার নাম ছিল, ওর নাম কেন দশমিক সংখ্যা ছিল? অনেকেই ভাবতাম কি আমরা এখানে দশমিক নিয়ে কাজ করি, আমি নিজেই ভাবতাম, ছোটবেলায় আমি নিজেই ভাবতাম দশমিক নিয়ে কাজ করি, দেখো ওই জন্য আমরা দশমিক সংখ্যা বলি। ব্যাপারটা কি তাই? না, ব্যাপারটা তাই না। দশমিক সংখ্যা আমরা বলি কারণ হইতেছে, চিন্তা করে দেখো, আমরা যে যতগুলো সংখ্যা পদ্ধতিতে আমরা অভ্যস্ত, সেইটাকে যদি প্রকাশ করতে চাই, ধরো তুমি 5 কোটি লিখতে চাইতেছো, 5,05,000 লিখতে চাচ্ছ, 5,05,950 লিখতে চাচ্ছ, যাই লিখো, একটু চিন্তা করো তো, 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিটের উপরে তুমি কি ব্যবহার করতে পারো? পারো না। আর কোনো, আমরা এই যে সংখ্যা ব্যবহার করার জন্য আমাদের যে যতগুলা অঙ্ক, যতগুলা চিহ্ন ব্যবহার করতে হয়, সেই চিহ্নগুলা কিন্তু 0 থেকে 9-এর মধ্যেই সীমাবদ্ধ। তার মানে 0 থেকে 9-এর মধ্যে আমাদের ডিজিট কয়টা অঙ্কের? টোটাল ডিজিটের সংখ্যা হচ্ছে 10টা, 0 একটা, আর 1 থেকে 9 পর্যন্ত কয়টা? 9টা, টোটাল কয়টা হলো? 10টা। মাথায় রাখবা। তার মানে বেস বা ভিত্তি হইতেছে কোনো সংখ্যা পদ্ধতিতে, এই যে আমরা যে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করতেছি, এইটাতে ব্যবহৃত মোট অঙ্ক বা ডিজিট কয়টা বলেন তো? 10টা ডিজিট। এবার যদি আমি বলি, বলেন 1011, এই সংখ্যাটার নিচে আমি 2 দিয়ে দিলাম, চিন্তা করেন এখানে কি 0 আর 1-এর বাইরে আমি কোনো সংখ্যা ব্যবহার করছি? 0 আর 1-এর বাইরে করি নাই কিন্তু। তার মানে এই সংখ্যাটাকে বলা হয় 2 ভিত্তিক সংখ্যা। 2, যেখানে 2টা থাকবে সেটা হচ্ছে বাইনারি সংখ্যা। আমরা এগুলোর এক্সপ্লেনেশনে যাব, আসেন। তার মানে একটু মাথায় রাখবেন, বেস বা ভিত্তি কি? বেস বা ভিত্তি হইতেছে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা ডিজিট। আমরা এটার টোটাল এক্সপ্লেনেশন পরের স্লাইডে দেখতে পারবো, আসেন। এই যে খেয়াল করেন, দশমিক, আমরা যদি দশমিক সংখ্যার কথা বলি, একটু খেয়াল করেন, দশমিক সংখ্যা একটু আগে আপনাদেরকে বলে আসলাম কয়টা ডিজিট ব্যবহার করতেছি ভাইরা? আমরা 10টা ডিজিট ব্যবহার করতেছি। এবার আমরা যদি বাইনারি সংখ্যার কথা বলি,
দেখেন বাইনারি সংখ্যায় 0 আর 1-এর বাইরে আমরা অন্য কোনো সংখ্যা ব্যবহার করতে পারি না, অন্য কোনো ডিজিট সংখ্যা আমরা ব্যবহার করতে পারি না। তাই যেহেতু আমরা 2টা ডিজিট ব্যবহার করতেছি এই সংখ্যা পদ্ধতিতে, তাই বাইনারি সংখ্যার বেজ হইতেছে কত? বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2। মনে থাকবে? তাহলে দশমিক সংখ্যাতে যেহেতু আমরা এই টোটাল 9টা ডিজিট ইউজ করতেছি, 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ডিজিট ব্যবহার করতেছি, তাই এর বেস বা ভিত্তি কত? 10। বাইনারিতে আমরা 2টা ডিজিট ব্যবহার করতেছি, তাই এর বেস বা ভিত্তি কত? 2। ঠিক আছে, এই দেখেন একটা সংখ্যা দেখছেন, এই দেখেন এই পদ্ধতিতে বানানো একটা সংখ্যা, এই পদ্ধতিতে বানানো একটা সংখ্যা। এবার আসেন অক্টাল। কিভাবে মনে রাখবেন কোন সংখ্যা পদ্ধতির বেস কত? নামের মধ্যে উত্তর আছে। দেখেন তো, দশমিক, 10 শোনাচ্ছে না, তাই দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত হবে? 10 হবে। এবার আসেন অক্টালের কথা যদি চিন্তা করেন, অক্টাল 8-এর মতো শোনাচ্ছে না, অক্টাল 8, তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতির বেসটা কত হবে বলেন তো? 8 হবে। তাহলে 8 মানে কি? 0 থেকে 7 পর্যন্ত, 0 একটা আর 1 থেকে 7 পর্যন্ত 7টা, টোটাল কয়টা হলো? 8টা। এই দেখেন 2 থেকে আমি 7-এর উপরে, আমি এখানে এই 7-এর উপরে আমি এই সংখ্যা পদ্ধতিতে লেখার জন্য আমি 8 ব্যবহার করতে পারবো না। কিন্তু দশমিক সংখ্যা যদি আমি বলতাম, আমি দশমিক সংখ্যা পদ্ধতিতে চাইলে আমি 9,999ও লিখতে পারতাম, আমি 999ও চাইলে লিখতে পারতাম। এর নিচে লিখে দিতাম এই যে 10। আমরা কিভাবে বুঝবো আমরা যে এই সংখ্যা পদ্ধতির বেস কত বা এটা কোন ধরনের সংখ্যা? এই নিচের ভ্যালুটা দেখে বুঝবো। নিচের ভ্যালুতে আমরা যদি এখানে 10 দেখতে পাই, তার মানে আমরা বুঝবো এটা দশমিক সংখ্যা পদ্ধতি। যেহেতু এখানে 2 আছে, তাহলে আমরা কি বুঝবো? এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি। এখানে যেহেতু 8 আছে, 8 দেখেন এখানে 7-এর উপর অন্য কোনো ডিজিট ব্যবহার করা হয় নাই, তাই এটা হইতেছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এবার মনে রাখবেন হেক্সা শব্দের সাথে অনেকে হয়তো পরিচিত, যারা ব্রাজিলের ফ্যান তারা একটু চিন্তা করে দেখেন, বলতেন না ব্রাজিলের হেক্সা মিশন কি পূরণ হয়েছিল ব্রাজিলের? হয় নাই। তো হেক্সা মানে, ওই হেক্সা মিশন মানে কি? ব্রাজিল 5টা বিশ্বকাপ পাইছে, আর একটা বিশ্বকাপ পাওয়ার কথা ছিল ওদের, আর একটা টার্গেট করছিল, তো ওই 6টা পাইলে হেক্সা হয়ে যেত। তার মানে হেক্সা মানে হইতেছে 6। হেক্সা মানে কত? 6। দেখছেন? আর ডেসিমাল মানে আমি একটু আগেই শিখে আসছি যে ডেসিমাল মানে 10, তাহলে ডেসিমালের 10 আর হেক্সার 6 টোটাল কত হইল? টোটাল হচ্ছে 16 হইল, টোটাল 16। তার মানে এই হ্যাঁ 10, টোটাল কয়টা হলো? 16টা। এই দেখেন এর বেস কত? এর বেস 16, এই দেখেন 16টা। ঠিক আছে, তার এই যে ডেসিমালের আমরা 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ডিজিট, আর ABCDEF আরো 6টা। এখন বলতে পারেন ভাইয়া এরা কি আসলে নাম্বার, এরা কি সংখ্যা? হ্যাঁ, এই আইসিডির ক্ষেত্রে, নাম্বার সিস্টেমের ক্ষেত্রে এরা আসলে সংখ্যা, দে আর নট অ্যালফাবেট, এরা অ্যালফাবেট না। ABCD এর একটা সংখ্যা, মাথায় রাখবেন। একটু পরে আমরা বুঝবো এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে আসলে বুঝতে পারি। এই সংখ্যাটা যেমন আমরা এফ বলতে কি বুঝবো? আমরা এফ বলতে বুঝবো হচ্ছে 15। এফ বলতে কি বুঝবো? আমরা এফ বলতে 15 বুঝবো। ধরেন আমি যদি এ বলতাম, সেখানে লিখে দিচ্ছি, আমি যদি এ বলতাম 9, এখানে দেখছেন 9-এর পরে আমরা তো দশমিক সংখ্যা কি জানি? 10 জানি, কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে এর মানে হচ্ছে 10, বি এর মানে হচ্ছে 11, সি এর মানে কত? 12, ডি এর মানে 13। এইভাবে চলতে থাকবে, কাউন্টিং সিস্টেমটা এইভাবে চলতে থাকবে। আমরা যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে 10 বলি, বাট হেক্সাডেসিমাল মহাশয় তারা 10 বলে না, সে কি বলে? এ মানে 10, মানে 10 মানে তারা কি বোঝায়? তারা এ বোঝায়। যদি একটু বাস্তব জীবনের ইমপ্লিমেন্ট জানতে চাই, মনে রাখবেন হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে যদি আমি দশমিক সংখ্যা বলি, দশমিক সংখ্যা অনেক বড় একটা সংখ্যা হলো, যেখানে আপনার ডিজিট ধরেন আমি বলতেছি 957977777, অজস্র একটা সংখ্যা। এরা কিন্তু অনেক জায়গা দখল করে। কম্পিউটার যখন এদেরকে সংরক্ষণ করে, কম্পিউটারে কিন্তু ওর জায়গার বেশি দরকার হয়। আপনার নাম্বারটা যত বড় হবে তত কিন্তু জায়গা বেশি দরকার হবে। কম্পিউটার তো আসলে অনেক নাম্বার নিয়ে কাজ করে, ওরা কিন্তু সব কিছু, যেহেতু ওদের মাথায় অনেক নাম্বার থাকে, ওরা ছোট কিছু চায়, ওরা জিনিসটা একটু ছোট করে দিতে চায়। যেমন ছোট হইলো কিভাবে দেখেন, এই 10 লিখতে আমার 2টা জায়গা দখল করা লাগছে না, কিন্তু আমি কিন্তু হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটা জায়গা দখল দিয়ে আমি মানে এটাকে প্রকাশ করতে পারতেছি। দেখছেন এই যে এ, তার মানে আমি 10কে কম্পিউটার যখন কম্পিউটারে মাথায় সংরক্ষণ করতে চাবে, ওর জায়গা লাগবে কয়টা? একটা লাগবে। কিন্তু আমরা যখন এটাকে লিখতে যাচ্ছি, আমাদের জায়গা লাগতেছে কয়টা? 2টা স্থান লাগতেছে।
এই জন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির একটা প্রয়োগ আমরা দেখতে পাবো যারা হচ্ছে কালার নিয়ে কাজ করেন। কালারের অনেক নাম্বার থাকে, দেখবেন কালারের যে নাম্বারের একটা মান থাকে, ভ্যালু থাকে, প্রত্যেকটা ভ্যালু আছে, ওই ভ্যালুটা যে লেখা থাকে ওটা হেক্সাডেসিমাল ভ্যালুতে লেখা থাকে। দেখবেন 4FD 7 9 এভাবে লেখা থাকে। ওই যে ভ্যালুটা ওইটা হেক্সাডেসিমাল। অনেকে ইমপ্লিমেন্টটা জানেন না, তাই দেখাই দিলাম। এবার আসেন বাইনারি সংখ্যা পদ্ধতির ইমপ্লিমেন্ট আসলে বাস্তব জীবনে কেমন। বাইনারি সংখ্যা পদ্ধতি বেসিক্যালি কম্পিউটার ব্যবহার করে। কম্পিউটার তার যত ধরনের গণনা করে তারা বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, কারণ ও কিন্তু পজিটিভ আর নেগেটিভ ছাড়া ও দুনিয়ার কিচ্ছু বোঝে না। ওরে না হয় ও খুব তেরা, ও বলবে না আমি আমার হ্যাঁতে উত্তর দাও, নাহলে নাতে উত্তর দাও। এর বাইরে ও কোনো না ভাবতেছি, দেখতেছি, শুনতেছি এ ধরনের কিছু বুঝবে না। ও বুঝবে 0 মানে না, 1 মানে হ্যাঁ। একটা হচ্ছে পজিটিভ, পজিটিভ মানে 1, আর একটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ মানে 0। এর বাইরে কম্পিউটার কোনো কিছুই আন্ডারস্ট্যান্ড করতে পারে না, বুঝতে পারে না। এই জন্য আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারের মানে ওর ভাষা, কম্পিউটারের ভাষা বলতে পারি বাইনারি সংখ্যা পদ্ধতিতে। এর বাইরে অক্টালের ব্যাপারটা বলতে পারেন, আসলে অক্টালের খুব একটা প্রয়োগ নাই। একটা সময় অক্টাল আবিষ্কার হবার পরে পরে আবার হেক্সাডেসিমাল সংখ্যার মানে আবিষ্কার হয়ে যায়, তারপর থেকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাই ব্যবহার করে থাকি। আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছেন। এখানে দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা, মানে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি যদি বলি এটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে বেস জিনিসটা কি? এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা ডিজিট, অর্থাৎ ওই সংখ্যাটা লেখার জন্য ওই কয়টা ডিজিটের বাইরে, এই কয়টা ডিজিটের বাইরে আমি অন্য কোনো ডিজিট বা চিহ্ন ব্যবহার করতে পারবো না। আশা করি বুঝতে পারছেন। এবার চলে আসেন এই স্লাইডে, দেখেন একটু ভালো করে খেয়াল করেন, যদিও দরকার নাই। ক্যালকুলেটরে আমি আপনাদের একটা হ্যাক শিখাই দিব কিভাবে একটা পদ্ধতিকে আরেকটা পদ্ধতি রূপান্তর করা যায়, যোগ বিয়োগ সব কিছু, গুণ ভাগ সব কিছু মোটামুটি করা যাবে, প্যারা নেই। আমরা জাস্ট এই টেবিলটা দেখে নিই। দেখেন দশমিক সংখ্যা পদ্ধতিতে আমি 9 পর্যন্ত গেছি। 9 বাইনারি চিত্র আগে বলছি না, ও 1 0 এর বাইরে কিছু বুঝে না। আমি যখন 9 বলবো বাইনারি সংখ্যা পদ্ধতি 1 0 0 1 বুঝবে। তাহলে ভাই এটা কিভাবে আসলো এটা এখন বোঝা দরকার নেই, পরে বুঝান। এটা এখন বোঝা দরকার নেই, একটু পরে আমরা এই জিনিসগুলো শিখাবো আপনাদের কিভাবে একটা সংখ্যা পদ্ধতি আর একটা সংখ্যা পদ্ধতিতে আমরা খাতা কলমেও শিখবো, আবার খুব শর্টকাটে ক্যালকুলেটরেও শিখবো, সমস্যা নেই। তাহলে 9কে প্রকাশ যে করতেছি আমরা, এইটা মানে 9। কিন্তু চিন্তা করেন আমি 7 বলতেছি, অক্টালে 7-এর পরে কি ওর কাছে আর কিছু আছে? ওই যে বলছিলাম 0 থেকে 7 পর্যন্ত 8টা ডিজিট ব্যবহার করে, তাহলে 7-এর পরে যখন কাউন্ট করবে ওর কাছে কি 8 9 আছে? নাই। তার মানে ও কিছু চলে যাবে, ডিরেক্ট 10-এ চলে যাবে। 11 12 13 14 15 16 17, 17-এর পরে যদি আরো সংখ্যা থাকতো, 17-এর পরে ধরেন অক্টালে আরো সংখ্যা লিখতে যাচ্ছে, ও কি 18 লিখতে পারতো? পারতো না। ওই যে 8 আছে, 8 লিখবে না। তাহলে 17-এর পরে ও যে ডিজিটটা লিখতে পারবে, 18 লিখতে পারবে না, 19ও লিখতে পারবে না, কারণ 8 9 তোর কাছে নাই। ও ডাইরেক্ট লিখতে পারবে 20, ও ডাইরেক্ট লিখতে পারবে 20। এরপরে যদি আরো কোনো সংখ্যা থাকতো 21 22 23 24 25 26 27, 27-এর পরে পরের সংখ্যাটা কি? 28। 28-এ 8 আছে না, কিন্তু ওর কাছে তো 8 নাই, তাহলে ওকে 28 লিখতে পারবে? পারবে না। 29ও পারবে না। এরপরে লিখবে 30। ক্লিয়ার সবাই? আশা করি ক্লিয়ার। তো এবার যদি আমরা হেক্সাডেসিমাল সংখ্যাটার কথা চিন্তা করি, অক্টাল আমরা কিন্তু সবাই বুঝছি, বাইনারি সংখ্যাটা বলছি বোঝা দরকার নাই, শুধুমাত্র দেখে রাখেন টেবিলটা, আমরা একটু পরেই শিখবো। এইটা নিয়েই বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারটা, বাইনারি সংখ্যা পদ্ধতি। তো এবার সবাই হেক্সাডেসিমালের দিকে তাকান। দেখেন আমি 9 বলতেছি, যদি আমি আমাদের সংখ্যা পদ্ধতির কথা চিন্তা করি, দশমিক, 9-এর পরে আমাদের কাছে কিন্তু আছে আরো সংখ্যা, 10 আছে, 11 আছে, 12 আছে, 13 আছে, অভাব নেই, লিখতে পারবো। কিন্তু 9-এর পরে এখানে কিন্তু হেক্সাডেসিমালে আমি 10 লিখি নাই, কারণ একটু চিন্তা করে দেখেন ওর কাছে কিন্তু আরো সংখ্যা আছে, আমার কাছে তো নাই। 9-এর পরে কিন্তু আমার কাছে আর কিছু নাই, তাই আমি 9-এর পরে 10-এ চলে গেছি। কিন্তু ওর কাছে কি আসিল? ছিল, আমরা একটু আগে দেখে আসছি না, ছিল। ওর কাছে 9-এর পরে কি আছে? ওর কাছে 9-এর পরে এ আছে। আমরা যে 10 বলি এটাই হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ। এফ মানে হচ্ছে আমাদের পদ্ধতিতে 15। এফ, ওর কাছে এফ পর্যন্ত ছিল না, এরপরে ওর কাছে ছিল, এরপরে ছিল না। আমরা কি জানি দশমিক হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে হেক্সার এই যে 6টা, এফ পর্যন্ত এ বি সি ডি ই এফ, আর এই যে 9 পর্যন্ত 10টা। আমরা যেহেতু এফ এর পরে আর কোনো চিহ্নর কাছে নাই, ও চলে যাবে 10-এ, ও চলে যাবে 10-এ। তার মানে আমাদের পদ্ধতির 16 আর হেক্সাডেসিমাল পদ্ধতির 10।
মাথা থাকবে? আমাদের সংখ্যা পদ্ধতির 16, ওদের সংখ্যা পদ্ধতির 10। জিনিসটা এত কঠিনভাবে নেওয়া দরকার নেই, আপনাদের এই টেবিল মুখস্থ করার কোনো দরকার নেই, মনে থাকলে থাকবে, না থাকলে নাই। আমি জাস্ট বুঝাইতেছি যে তোমরা যেন বুঝতে পারো জিনিসগুলো, একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার যে মানে পার্থক্যটা তৈরি হইতেছে, কিভাবে ক্রিয়েট হইতেছে, এগুলো তোমাদের পরীক্ষা লিখতে হবে না। জাস্ট তুমি কম্প্যারিজনটা বুঝো, একটা পদ্ধতির সাথে আরেকটা পদ্ধতি কম্প্যারিজনটা বুঝো। আশা করি এই টেবিলটা সবার বোঝা হয়ে গেছে। তাহলে আমরা যদি একটু সামারি করি, প্রথম থেকে আমরা সংখ্যা পদ্ধতি শিখছি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ শিখছি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4 ভাগে ভাগ করা যায়, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, 4টা সংখ্যা পদ্ধতি। এরপরে হচ্ছে নন পজিশনালটা আমরা এখনো শিখি নাই, শিখবো। পজিশনালে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির বেস শিখছি, কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা ডিজিট, ঠিক আছে। আচ্ছা, এবার একটু আগে আপনাদেরকে বলছিলাম না খ নাম্বারে আসে খুব ইম্পর্টেন্ট বেস বা ভিত্তি বা ভিত কি। আচ্ছা, যদি কতে আসে বেস তাহলে লিখবেন কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা ডিজিট, ডান, আর কিছু লেখা লাগবে না। যদি খতে আসে কি করবেন, ওই ডেফিনেশনটা দিবেন, এরপরে লিখবেন যে এরপরে লিখবেন ব্যাখ্যা করবেন একটু। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা যায়, এর মধ্যে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা ডিজিট 0 থেকে 9, যেহেতু 9টি টোটাল 10টি, তাই এর বেস বা ভিত্তি 10। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 ব্যবহার করা হয়, তাই এর বেস 2। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত 8টা ডিজিট ব্যবহার করা হয়, তাই এর বেস 8। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত টোটাল 16টি ডিজিট ব্যবহার করা হয়, তাই এর বেস কত? 16। সিম্পল, শেষ। মানে এই বেজের জিনিসটাকেই ওই নাম্বার সিস্টেমের প্রকার ভেদের কয়টা ডিজিট ব্যবহার করে ওইটাকে এক্সপ্লেন করে দিবেন, আপনারা খ নাম্বার এটা লিখতে পারবেন। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবেন, ঠিক আছে। এরপর আমরা পরের স্লাইডে চলেন। আসেন দেখেন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই স্লাইডটা খেয়াল করেন তো সবাই। আমরা কি বলছিলাম, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা অঙ্ক বা ডিজিটের স্থানের উপর ব্যবহার মানে এটা ডিপেন্ড করবে, কিন্তু নন পজিশন দেখেই বুঝতেছি ও জায়গা দখল করবে না, তাই না? তাহলে চিহ্ন বা প্রতীকের মাধ্যমে হিসাব নিকাশের কাজ করা হয়। আমরা চিহ্ন কিসের মাধ্যমে বুঝবো? চিহ্ন বা প্রতীকের মাধ্যমে। এই যে আমরা ট্যালি সংখ্যা ব্যবহার করি না, ট্যালি সংখ্যা ব্যবহার করতাম, এটা একটা নন ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, বাট এরা হচ্ছে নন ডেসিমাল। যেমন আমরা যদি এই সংখ্যা পদ্ধতির একদম শুরুটা চিন্তা করি, হায়ারোগ্লিফিক্স যুগ থেকে এটা শুরু হয়েছে। কোন যুগ থেকে? হায়ারোগ্লিফিক্স যুগ থেকে শুরু হয়েছে। যেমন ধরেন আমাদের হায়ারোগ্লিফিক্স যুগে আমরা যদি 10কে বুঝাইতে চাইতাম, আমরা এইভাবে বুঝাইতাম। তারপর যদি আমরা 1 লাখ বুঝাইতে চাইতাম, একটা ব্যাঙের ছবি ইউজ করতাম, একটা ব্যাঙ। মানে ওই আমলে তো মানুষের সংখ্যা টংখ্যা ছিল না, তাই না? ওই আমলে মানে একদম হায়ারোগ্লিফিক্স যুগে মানুষ কি করতো, একটা ব্যাঙের ছবি আঁকতো। ব্যাঙের ছবি এঁকে ওই জায়গায় ওরা বুঝতো, ওই ব্যাঙটা দেখা বুঝতো যে এখানে 1 লাখ জিনিস বোঝানো হয়েছে। ধরেন কোথাও 1 লাখ ওরা কোনো কিছু রেখে দিছে, 1 লাখ ফল রেখে দিছে। সাপোজ ধরুন 1 লাখ ফল রেখে দিছে, ওই যুগের মানুষজন কীভাবে হিসাব করতো, 1 লাখ ফল রাখা। কারণ ওরা তো আবার নতুন করে গুনবে, একবার যদি গুনে ফেলে নতুন করে কিন্তু 1-2 বছর পরে গোনার প্রয়োজন পড়ে, কিভাবে বুঝবে? ওরা ওই জায়গায় একটা ব্যাঙের ছবি রেখে দিত বা একটা ব্যাঙ রেখে দিত, ওই ব্যাঙটা দেখে বুঝতো এখানে ওরা 1 লাখ জিনিসকে রাখছে, কাউন্ট করছে। দ্যাট ইজ হায়ারোগ্লিফিক্স যুগের ব্যাপারটা ছিল, এটা হায়ারোগ্লিফিক্স যুগের। এরপরে মেয়ান সংখ্যা পদ্ধতি আসছে, রোমান সংখ্যা পদ্ধতি আসে, ট্যালি সংখ্যা পদ্ধতি আসে। এই যে ট্যালি, এটা একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা নিয়ে কোনো পড়াশোনার দরকার নেই, পরীক্ষা এটা নিয়ে কিছু আসবে না। আচ্ছা আসেন আমরা এই চ্যাপ্টার 3.1 থেকে গুরুত্বপূর্ণ কিছু খ সম্পর্কে জানবো। খ নাম্বারগুলো পরীক্ষায় যেগুলো আসে, বিশ্বাস রাখেন, এইটুকু ভরসা রাখেন, যেগুলা দেখাবো তার একটার বাইরেও আসবে না, এর মধ্যে থেকে পরীক্ষা আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনারা একটু মনে মনে চিন্তা করেন, আপনারা তো আসলে আপনার সাথে মানে কমিউনিকেশন নাই, তো মনে মনে একটু চিন্তা করেন। আমি যদি বলি অঙ্ক সংখ্যা একই জিনিস না, এরকম মনে হচ্ছে? দুটো কি এক জিনিস? না, দুটো এক জিনিস না, মনে রাখবেন। আমি যদি লিখি 4, 5, এটা একটা অঙ্ক না, এটা একটা সংখ্যা। অঙ্ক হইতেছে, যাকে আমরা ইংলিশে বলবো ডিজিট। অঙ্ককে আমরা ইংলিশে কি বলবো বলেন তো? ডিজিট বলবো। সংখ্যাকে আমরা ইংলিশে বলবো নাম্বার। কি বলবো বলেন তো? নাম্বার বলবো। তার মানে অঙ্ক জিনিসটা হইতেছে এই যে এখানে 5 ইউজ করছি, এই যে 5টা একটা অঙ্ক। একটা সংখ্যায় ব্যবহৃত আলাদা আলাদা যে ডিজিট ব্যবহার করা হয়, এখানে 5 একটা আলাদা অঙ্ক বা ডিজিট, 4 একটা আলাদা অঙ্ক বা ডিজিট। এই পুরাটা মিলে হইতেছে
সংখ্যা বা নাম্বার, সংখ্যা বা নাম্বার। তার মানে আমরা একটু বলি, দেখেন, যদি আমি একটা অঙ্ক বুঝতে চাই, কোনো সংখ্যায় ব্যবহৃত একটা ডিজিটকে আমরা কি বলতে পারি, আমরা অঙ্ক বলতে পারি। আর ওই অঙ্কগুলো একত্র হয়ে কি হবে, সংখ্যা হবে। এই জন্যই এই লেখাটা আসছে সকল অঙ্কই সংখ্যা। তার মানে এই 4 তো অঙ্কও হইতে পারে, সংখ্যাও হইতে পারে। 4কে যদি আমি আলাদা স্বতন্ত্র লিখি, ও কিন্তু অঙ্কও হইতে পারবে, সংখ্যাও হইতে পারবে। কিন্তু আমি যখন 4 আর 5 একসাথে লিখবো, 45 সংখ্যা, 4 আলাদা করে একটা অঙ্ক, 5 আলাদা করে একটা অঙ্ক। আর যদি শুধু 4কে লিখি, ও কিন্তু অঙ্ক, আবারও কিন্তু সংখ্যাও। এজন্য বলতেছি সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা, এই যে পুরাটা, এটা তো একটা সংখ্যা, তাই না, একটা নাম্বার, পুরাটা যদি একসাথে লিখছি, তাহলে এইটা সকল সংখ্যা কি অঙ্ক? অবশ্যই না, কারণ এখানে এটা একটা সংখ্যা, এটা অঙ্ক না। এরপরে চলে আসেন, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি এক্সপ্লেন করে দিছি, এটা আমি অলরেডি, এইটা পরীক্ষায় প্রচুর আসে, স্টার চিহ্ন দিয়ে রাখবেন। আচ্ছা, 10100 কোন ধরনের সংখ্যা? ম্যাক্সিমাম 90% পোলাপান এই ইন্টার ফার্স্ট ইয়ার লেভেলে যখন পরীক্ষা দেন, বা পরবর্তীতেও যারা হচ্ছে ধারণা কম, তারা এই জিনিসটা ভুল করেন। সবাই দেখে বলবেন এই সংখ্যাটা এটা কোন ধরনের সংখ্যা। ম্যাক্সিমাম, আপনারা যদি সামনে থাকতেন, আপনার সামনে যদি 100 জন পোলাপান থাকতো, 90 থেকে 95 জনই বলতেন এটা বাইনারি সংখ্যা। এটা একটা কি সংখ্যা? বাইনারি সংখ্যা। এটা কি বাইনারি সংখ্যা আদৌ? না, এটা বাইনারি সংখ্যা না। দেখেন তো ওর নিচে কি কিছু লেখা আছে? ওর নিচে কি কিছু লেখা আছে? লেখা নাই। যেহেতু আমাদের ব্রেইনে খালি 10 নিয়ে কাজ করতেছে, আমরা বুঝেই নিতেছি এটা বাইনারি সংখ্যা। কিন্তু 10 কি ডেসিমালের মধ্যে নাই ভাইয়া, 10 কি অক্টালের মধ্যে নাই, 10 কি হেক্সাডেসিমালের মধ্যে নাই, সব কিছুর মধ্যে কিন্তু 10 আছে। তার মানে এইটাকে যদি পরীক্ষায় আসে, আমরা লিখবো এটা একটা ডেসিমাল সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা, বাইনারি সংখ্যা, সব ধরনের সংখ্যা পদ্ধতির মধ্যেই পড়ে। তাহলে 10100 কোন ধরনের সংখ্যা? এটা 4 ধরনের সংখ্যার মধ্যেই পড়ে, কেউ ভুল করে বাইনারি সংখ্যা লিখবেন না। আচ্ছা, BF 420, আচ্ছা নাম্বারটা একটু অন্যরকম হয়ে গেছে। BF যদি 420 হয়, এটা কোন ধরনের সংখ্যা হবে? বয়ফ্রেন্ড 420। এটা মনে রাখবেন, যেহেতু এখানে BRF ব্যবহার করছি, যেহেতু এরকম ডিজিট ব্যবহার করা হয়েছে, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। কোন ধরনের সংখ্যা? এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। আচ্ছা, এবার 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আর অক্টালকে 3 বিটের কোড বলা হয়। এটা একটু বুঝবেন ভালো করে। এইটার প্রেক্ষাপটটা যদি একটু বলি, সামারিওটা, এটা হচ্ছে বাইনারি যেই আমরা একটু জিনিসটা শিখছিলাম। আচ্ছা দাঁড়ান একটু, আচ্ছা দেখেন, আমরা যে বাইনারি জিনিসটা শিখছিলাম না, এই বাইনারির সামারিও থেকে এই 3 ভিত্তিক জিনিসটা আসতেছে। আমি একটু ভালো করে খেয়াল করে আসি। দেখেন, আমরা যদি এই স্লাইডটাতে যাই, দেখেন তো একটু ভালো করে, অক্টালকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়েছে। অক্টালের যে সর্বোচ্চ মান, তাকে বাইনারিতে প্রকাশ করতে কয়টা ডিজিটের প্রয়োজন পড়ছে? 3টা ডিজিটের প্রয়োজন পড়ছে। আর একটা কোশ্চেন হচ্ছে 4 ভিত্তিক, 2টা প্রশ্ন হয়, একটা হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, আর একটা প্রশ্ন হয় 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি। তাহলে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে অক্টালের 7কে বোঝানো হইতেছে, আর 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে হেক্সার এফকে বোঝানো হইতেছে, হেক্সার এফকে বোঝানো হইতেছে। একটু খেয়াল করেন, হেক্সার যে সর্বোচ্চ মান, তাকে বাইনারিতে প্রকাশ করতে কয়টা ডিজিটের প্রয়োজন পড়ছে? 4টা ডিজিটের প্রয়োজন পড়ছে। তার মানে যদি একটু ভালো করে মনে রাখেন, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ওইটা হচ্ছে অক্টালের 7কে বুঝাইতেছে, 7কে প্রকাশ করতে ওর যে সর্বোচ্চ ভ্যালু বাইনারিতে, সর্বোচ্চ ভ্যালু 7-এর উপরে তার নাই, 10 হয়ে গেছে, তাহলে 7কে প্রকাশ করতে 3টি ডিজিটের প্রয়োজন পড়ছে। তাই এটাকে আমরা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে থাকি। হেক্সাডেসিমালের যে সর্বোচ্চ মান f, এইটাকে প্রকাশ করতে আমাদের 4টা ডিজিটের প্রয়োজন পড়ছে, তাই এটাকে আমরা 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে থাকবো। আশা করি বুঝতে পারছেন। তার মানে এই যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা অক্টালকে 3 বিটের কোড বলা হয়, একই প্রশ্ন হেক্সাডেসিমালকে 4 বিটের কোড বলা হয়, এটা
পাশে কিন্তু লিখে নিন, কথা বলতেছি যেগুলো আপনারা যখন এই স্লাইডগুলো পড়তেছেন একটু খাতায় নোট করে নেবেন সুন্দর করে, তাহলে মনে থাকবে। আচ্ছা, তাহলে হেক্সাডেসিমালকে আমরা কেন 4 বিটের কোড বলতেছি, কারণ এটার যে সর্বোচ্চ মান বাইনারিতে 1111 4টা 1 ব্যবহার করা হয়েছে, তাই এটাকে 4 বিটের কোড বলা হয়। এবার চলে আসেন 298, এটা কি সঠিক কিনা বলেন তো, সঠিক কিনা? না, সঠিক না। কারণ আমরা তো জানি এই যে 8 মানে কি বোঝায়? 8 মানে বোঝায় 0 থেকে 7 পর্যন্ত, টোটাল ডিজিট কয়টা? 8টা, তাই না? 0 থেকে 7, 7-এর উপরে আমি 8ও ইউজ করতে পারবো না, আমি 9ও ইউজ করতে পারবো না। তাহলে আমি যে এখানে 9 ইউজ করছি, এটা কি ইউজ করা রাইট আমার আছে? নাই। এখানে যে আমি 8 ইউজ করছি, এটা কি ইউজ করা রাইট আমার আছে? নাই। তার মানে এই সংখ্যাটা সঠিক না। যদি এরকম হইতো 4 5 7, এই সংখ্যাটা সঠিক কিনা, তাহলে সঠিক হইতো, তাহলে কিন্তু এটা সঠিক হইতো। কারণ এই জিনিসটা মানে 7-এর উপরের নাম্বারকে, ডিজিটকে ইউজ করা হয় নাই, তাই এটা সঠিক, আর এটা সঠিক না। এই ধরনের ক্রিটিক্যাল কোশ্চেন খ নাম্বারে কিন্তু আসে, অনেকে লিখতে পারেন না, বা লিখলেও ভুল ত্রুটি লিখে নিয়ে আসেন। আচ্ছা, এবার সব থেকে ইম্পর্টেন্ট আমাদের মেইন পার্ট, গ নাম্বারে যেটা আসবে সংখ্যা পদ্ধতির রূপান্তর, এইটাই আমাদের সিকিউ এর গ নাম্বারে আসবে। এইটা আমরা একটু শিখবো। দেখেন, সংখ্যা পদ্ধতি, এই জায়গায় আগে একটু আমি বলে নিই, তোমরা কি ধরনের ভুল করো ওই ভুলটা মাথায় রাখো, তারপরে বুঝতে নোট করতে সুবিধা হবে। ম্যাক্সিমাম ছেলে পেলে এখানে যারা পারো, যারা নতুন তারা তো দরকার নাই এই জিনিসটা বোঝার, যারা পারো তাদের কি হয়, আমরা এখানে বিভিন্ন ধরনের 3 থেকে 4টা পদ্ধতিতে আমরা এই রূপান্তরগুলো, কনভার্টগুলো করে থাকি। কখনো কখনো ভাগ করে করে করি, কখনো কখনো গুণ করে করে করি, কখনো কখনো পাওয়ারে ভ্যালু বসায় বসায় করি। তো ম্যাক্সিমাম ছেলে মেয়েদের যে প্রবলেমটা হয়, কখন আমাদের তো 12টা, এখানে টোটাল 12টা রূপান্তর আসে। কিভাবে আসে আমরা বলতেছি, বুঝাবো। তো যারা একটু পারো তারা মাথায় রাখবা, এই যে 12টা রূপান্তর করতে হয়, সবার যে মানে বেসিক ভুলটা হয় সেটা হচ্ছে কখন আমি কোন রুলটা প্রয়োগ করব। আজকে দেখানো জীবনে ভুল করবা না, এই জিনিসটা ভালো করে আমি একটা ট্রিকের মাধ্যমে আমি 3টা জিনিস শেখাবো, খালি 3টা জিনিস দিয়ে 12 ধরনের কনভার্সন শেষ, খালি 3টা জিনিস মনে রাখবা। একদম আলাদা করে 12 ধরনের নিয়ম মনে রাখার বা চিন্তা করার দরকার নেই, চিন্তা করতে গেলে ভুল হবে, তখনই মানে মনে করতে পারবে না কখন কোন রুলটা প্রয়োগ করব। ঠিক আছে? আচ্ছা, আগে দেখি আমি যে 12টা বললাম 12টা কিভাবে হইল। দেখো, এই 4টা সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা জানি। 4টা সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে যদি আমি ডেসিমাল থেকে, আচ্ছা এটা হবে, সরি এখানে ডেসিমাল লেখা আছে, সবাই একটু ঠিক করে নিয়েন, এই জায়গাটা হবে বাইনারি, এই জায়গাটা বাইনারি হবে। ঠিক আছে? এই জায়গাটা বাইনারি হবে, এটা দিলাম। আচ্ছা, ওকে, দেখেন আমি যদি যেটা বলতেছিলাম, আমি যদি ডেসিমালের কথা বলি, আমি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবো, আবার বাইনারি থেকে আমি ডেসিমালে কনভার্ট করতে পারবো না? মানে সোজা কথা, একটা কাজ করেন, এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি প্রত্যেকের মধ্যে প্রত্যেকের লাইন টানতে থাকেন, প্রত্যেকের মধ্যে প্রত্যেকের লাইন টানতে থাকেন। যতভাবে লাইন টানা যাবে, মনে রাখবেন, যতভাবে লাইন টানা যাবে ঠিক ততভাবে এটা রূপান্তর করা যাবে। এবার আসেন অক্টাল সংখ্যা, অক্টাল থেকে, এই জায়গাও ভুল করছে, এটা কেন ভুল হয়েছে? ও আচ্ছা, আমি এটা কপি করে এই পাশে নিয়ে আসছিলাম, এটা চেঞ্জ করা হয়নি, বুঝছেন? প্যারা নেই। ওকে, এটা হবে হেক্সাডেসিমাল। কি হবে এটা? হেক্সাডেসিমাল। ওকে, তো দেখেন যেটা বলতেছিলাম, অক্টাল থেকে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবো, আবার হেক্সাডেসিমাল থেকে আমি অক্টালে কনভার্ট করতে পারবো, পারবো না? ডেসিমাল থেকে বাইনারিতে একবার যাওয়া যাবে, বাইনারি থেকে ডেসিমাল একবার আসা যাবে, অক্টাল থেকে হেক্সাতে একবার যাওয়া যাবে, হেক্সার থেকে অক্টালে একবার আসা যাবে, ডেসিমাল থেকে অক্টালে একবার আসা যাবে, অক্টাল থেকে ডেসিমালে একবার যাওয়া যাবে, হেক্সা থেকে বাইনারিতে একবার যাওয়া যাবে, আবার বাইনারি থেকে হেক্সাতে একবার আসা যাবে। আরও কি লাইন টানা যায়? অবশ্যই যায়। দেখেন, ডেসিমাল থেকে হেক্সাতে একবার কনভার্ট করা যাবে, আবার হেক্সা থেকে ডেসিমালে একবার কনভার্ট করা যাবে। আরও কি যায়? দেখেন, আরও যায়। অক্টাল থেকে বাইনারিতে একবার যাওয়া যাবে, বাইনারি থেকে অক্টালে একবার যাওয়া যাবে। এইটা মানে যাওয়া যাবে কিভাবে যেতেছি এর দরকার নাই, জাস্ট এখান থেকে বোঝার চেষ্টা করেন কতভাবে রূপান্তর করা যায়, কতভাবে এক জায়গায় তার এক জায়গায় যাওয়া যায়। তার মানে তখনই বেরোয় আসবে আমাদের যে 12টা রূপান্তরের কথা যে আমরা বলতেছি, এটা কি সত্য কিনা মিথ্যা। দেখেন, ডেসিমাল থেকে বাইনারি
এখানে দেখেন কয়টা লাইন টানছি, 2টা 4টা, বুঝেন 2 4 5 6 7 8 9 10 11 12। আবার দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, তার মানে এই যে 12টা রূপান্তর, এদের মধ্যে যতভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় আমরা গেছি, এই যে এই যাওয়াটাকে আমরা বলবো রূপান্তর। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার চলে আসেন 3টা নিয়ম। আচ্ছা, 3টা নিয়ম একটু বুঝাই দিই। 3টা নিয়ম আমি এখানে যত ধরনের রূপান্তর হোক না কেন, সব রূপান্তর 3 ভাবে ছাড়া আর কোনো রূপান্তর নেই। যে একটা রূপান্তর করতে হয় ভাগ গুণের উপর বেস কইরা, একটা অর্থাৎ একটাকে ভাগ করা লাগে, একটাকে গুণ করা লাগে। আর একটা গুণের নাম দিছি পাওয়ার রুল, ওইখানে পাওয়ার বসায় অঙ্ক করা লাগে। আর একটা নাম দিছি লেফট রাইট। লেফটে 3 ডিজিট করে, মানে এখানে মনে রাখবেন যারা আগের থেকে পারেন তারা তো জানেনি, আর যারা নতুন মনে রাখবেন লেফটে দিকে গ্রুপ করতে হয়, লেফটের দিকে 3 ডিজিট করে গ্রুপ করতে হয়, রাইটের দিকে 3 ডিজিট করে গ্রুপ করতে হয়, কখনো কখনো 4 ডিজিট করে গ্রুপ করার প্রয়োজন পড়ে। তাহলে লেফট রাইট কেন দিছি? লেফটের দিকে গ্রুপিং করে করে এই পদ্ধতিটা ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিতে পাওয়ার বসায় অঙ্ক করা হয়েছে, আর এই পদ্ধতিতে ভাগ আর গুণ করে করে অঙ্ক করা হয়েছে। এবং এই পদ্ধতির প্রত্যেকটা আমরা এবার একটু জানবো যে এই ভাগগুণের মধ্যে কারা পড়ে। ঠিক আছে, আমরা ভাগগুণের মধ্যে কাদেরকে ফেলতে পারবো। আচ্ছা, প্রথম একটা করে চিন্তা করেন। প্রথমে আপনি ডেসিমালকে নিয়ে ভাবেন, আর কিচ্ছু না। ডেসিমালকে যদি ভাবেন, ডেসিমাল থেকে আপনি বাইনারিতে যেতে পারবেন, ডেসিমাল থেকে আপনি অক্টালে যেতে পারবেন, ডেসিমাল থেকে আপনি হেক্সাতে আসতে পারবেন, তাই না? তার মানে ভাগগুণ রুলের ভেতরে পড়বে 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে ডেসিমাল থেকে আপনি বাকি 3টায় যাবেন, ডেসিমাল থেকে বাইনারি। আমি আরো সহজ ওয়ে শিখাই দিব, মাত্র তো ভাঙতেছি, ভাঙার পরে আমি আরো ইজি ওয়ে শিখাই দিব তোকে মনে রাখার। এখন ভেঙে নিতেছি। আচ্ছা দেখেন, 2 নাম্বারে যদি আসতে হয়, আপনি ডেসিমাল থেকে বাইনারি গেলেন, ডেসিমাল থেকে এবার অক্টালে যাবেন, ডেসিমাল থেকে যাবেন হচ্ছে অক্টালে, তারপরে যাবেন ডেসিমাল থেকে হেক্সাতে। আচ্ছা, তার মানে আমরা যখন এই 3টা পদ্ধতি মানে ভাগগুণ করব, ভাগগুণের মধ্যে আমরা এই 3টা দিয়েই করব। অর্থাৎ আপনার যদি পরীক্ষায় আসে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করো, আপনি খালি ভাগ করবেন আর গুণ করবেন। আর যদি বলে ডেসিমাল থেকে অক্টালে আসো, আপনি খালি ওইটাকেও ভাগ করবেন আর গুণ করবেন। হেক্সাতে আসতে বলে ডেসিমাল থেকে ভাগ করবেন, গুণ করবেন। আরো সহজ হয়ে আমি শেখাবো, প্যারা নেওয়া দরকার নেই। আচ্ছা, এবার এই জিনিসটা জাস্ট উল্টাই জানতো, এই সেম জিনিসটা জাস্ট উল্টাই দিবেন। ঠিক আছে, উল্টাবেন মানে কি দেখেন, এই যে আপনি উল্টাবেন মানে কি, বাইনারির থেকে ডেসিমালে যাবেন। আমি যদি আরো সহজভাবে এটাকে নিয়ে আসি, দাঁড়ান। আচ্ছা দেখেন, আরো সহজভাবে নিয়ে আসি। তার মানে আপনি বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল। আচ্ছা, এইটার থেকে যদি আপনি যেতে চান ডেসিমালে, এই 3 ধরনের সংখ্যা থেকে যদি আপনি ডেসিমালে যেতে চান, এই যে উল্টানো বলে কি বোঝাচ্ছে দেখেন, আপনি বাইনারি থেকে ডেসিমালে, যে বাইনারি থেকে ডেসিমালে যাচ্ছেন, অক্টাল থেকে আপনি ডেসিমালে যাচ্ছেন, এই যে অক্টাল থেকে আপনি ডেসিমালে যাচ্ছেন, হেক্সার থেকে আপনি ডেসিমালে যাচ্ছেন। ঠিক আছে, যদি এইরকম হয় দ্যাট ইজ পাওয়ার রুল। তাহলে আপনি মনে রাখবেন, প্রথমত ইজি, এই যে বলছিলাম ইজি করে দিব, ইজিটা করে দিতেছি। দেখেন, আপনার এই সাইডে যদি ডেসিমাল থাকে, অর্থাৎ সংখ্যাটা যদি এরকম হয় আপনার 5 9 7, যদি বলে আপনার এরকম রূপান্তর করো। আচ্ছা দেখেন, এই সাইডে ডেসিমাল আছে না, এই যে এই সাইডে ডেসিমাল, লেফট সাইডে ডেসিমাল। যখনই দেখবেন আপনার এই সাইডে ডেসিমাল আছে, ওই সাইডে কি আছে আপনার দেখা দরকার নাই, ওই সাইডে কি লেখা আপনার দেখা দরকার নাই। চোখটা বন্ধ করে আপনি এই অঙ্কটা করার জন্য ভাগ আর গুণের রুল প্রয়োগ করবেন। তাহলে সহজ পদ্ধতি কি বলছি, এই পাশে ডেসিমাল আছে, ওই পাশে কি আছে আপনার দেখাই দরকার নাই, চোখটা বন্ধ করে কি করবেন, ভাগ গুণ রুল প্রয়োগ করবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমি পরেরটাই যাই, পাওয়ার রুল প্রয়োগ করবেন। পাওয়ার রুল যদি সংখ্যাটা এমন আসে 1011 2 এই পাশে আপনাকে বলছে ডেসিমালে কনভার্ট করে, উল্টাই দিছে না। এবার খেয়াল করেন, এবার যদি এই পাশে ডেসিমাল থাকে, আপনার অন্য কিছু দেখা দরকার নাই, এই পাশে যদি ডেসিমাল থাকে, আপনি চোখটা বন্ধ করে যে রুলটা প্রয়োগ করবেন তার নাম কি, পাওয়ার রুল। খুব সিম্পলি মনে রাখবেন,
পরীক্ষায় কোশ্চেনটা থাকবে, আপনার এত কিছু মাথায় নেওয়া 12টা রুল আপনার মাথায় নেওয়া দরকারই নাই। 12টা রুল সম্পর্কে ভাববেনই না আপনি। আপনি ভাববেন কি আপনার এই সাইডে এই যে বেসটা আছে ও কি 10 কিনা, ডেসিমাল মানে কি 10 কিনা, 10 থাকলে চোখ বন্ধ করে ওর উপরে যে রুলটা ফেলবেন তার নাম কি ভাগগুণ রুল। আচ্ছা গেল সেকেন্ড। আপনার এরপরে যদি দেখেন এই পাশে ডেসিমাল আছে, আপনি ডেসিমালকে খুঁজবেন, যদি এই পাশে ডেসিমাল থাকে আপনি চোখটা বন্ধ করে তার উপরে কি রুল প্রয়োগ করবেন, পাওয়ার রুল প্রয়োগ করবেন। আচ্ছা এবার কথা হচ্ছে ভাইয়া যদি আমরা কাউকেই খুঁজে না পাই, আমরা যদি কাউকেই খুঁজে না পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা দেখেন আমরা যদি ডেসিমালকে খুঁজে না পাই কোথাও, না লেফটে না রাইটে, কোথাও যদি আমরা ডেসিমালকে খুঁজে না পাই সেই ক্ষেত্রে চোখটা বন্ধ করে আপনি তার উপরে কি প্রয়োগ করবেন, তার উপরে আপনি লেফট রাইট রুল প্রয়োগ করবেন। খুব সিম্পল জিনিস, আপনি খালি ডেসিমালকে খুঁজবেন, এই পাশে ডেসিমাল যদি থাকে চোখ বন্ধ করে ভাগগুণ, ওই পাশে ডেসিমাল থাকলে চোখ বন্ধ করে পাওয়ার রুল, ডেসিমাল খুঁজে পান নাই চোখটা বন্ধ করে তার উপরে লেফট রাইট রুল। 3টা সিম্পল জিনিস, মনে রাখা খুব কঠিন কাজ না। কোন ক্ষেত্রে কোন আপনি সূত্র প্রয়োগ করবেন, কোনভাবে অঙ্ক করবেন সেইটা জানার জন্য আমরা এই একটা ট্রিক মনে রাখতে পারি। তাহলে আমরা প্রথমে কি করছিলাম, ডেসিমালকে ভাবছিলাম, বাকি 3টায় কনভার্ট করছিলাম ভাগগুণ, এরপরে আমরা কি করছিলাম উল্টাই দিছিলাম পাওয়ার রুল। এবার তো ডেসিমাল শেষ, ডেসিমালকে নিয়ে চিন্তা ভাবনা করছি, এবার আমরা কাকে নিয়ে ভাববো, বাইনারিকে নিয়ে ভাববো। দেখেন ও কিন্তু শেষ, ওর কাছ থেকে 3 ভাগে গেছি আবার ওর উল্টাইছি, তাহলে ওই ডেসিমাল শেষ। এবার আমরা কাকে নিয়ে ভাববো, এবার আমরা ভাববো হচ্ছে বাইনারিকে নিয়ে। চলেন ভাবি একটু বাইনারিকে নিয়ে। বাইনারি থেকে কোথায় কোথায় যাইতে পারবো, বাইনারি থেকে অক্টালে যাইতে পারবো। খেয়াল করেন বাইনারি থেকে কোথায় যেতে পারবো, বাইনারি থেকে আমি অক্টালে আসতে পারবো, বাইনারি থেকে আমি হেক্সাতে আসতে পারবো। দেখেন বাইনারি থেকে আমি কিসে আসতে পারবো, হেক্সাতে আসতে পারবো। বাইনারি থেকে আমি কিসে যেতে পারবো, হেক্সাতে যাইতে পারবো। আচ্ছা দেখেন তাহলে প্রথমে ওর তো শেষ হয়ে গেছে, বাইনারি থেকে অক্টালে যাওয়া যাবে, বাইনারি থেকে হেক্সাতে যাওয়া যাবে। এবার ওই যে উল্টাই ছিলাম না, এখানে উল্টাই দিছিলাম, ওদেরকে উল্টাইতে পারবো। দেখেন ওদেরকে আমরা একটু উল্টাই দিই, তাহলে অক্টাল থেকে এই যে এই জিনিসটাকে উল্টাই দিব, অক্টাল থেকে আমি কোথায় যেতে পারবো, বাইনারিতে যেতে পারবো। অক্টাল থেকে আমি কোথায় যেতে পারবো, বাইনারিতে আসতে পারবো। এরপরে হচ্ছে হেক্সা থেকে, যে এটাকে উল্টাই দিব, হেক্সা থেকে আমি বাইনারিতে যেতে পারবো, হেক্সা থেকে আমি বাইনারিতে আসতে পারবো। আচ্ছা তো যেটা বলতেছিলাম, বাইনারি থেকে অক্টাল, আমরা এই বাইনারিকে নিয়ে ভাবো, বাইনারি থেকে আমি অক্টালে যাব, বাইনারি থেকে আমি হেক্সাতে যাব। এই যে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা শেষ। আবার আমি অক্টাল থেকে বাইনারিতে যেতে পারবো, হেক্সা থেকে বাইনারিতে যেতে পারবো, উল্টাই দিব, সিম্পল। এবার দেখেন ওকেও নিয়ে ভাবা শেষ, আমাদের ওকেও নিয়ে ভাবা শেষ। এবার কি আছে, অক্টাল মহোদয় আছে। এবার অক্টাল থেকে আমি হেক্সাতে যেতে পারবো। দেখেন আর একটা জিনিস, এই জিনিসটা আমি উপরে লিখতেছি, একটু ভালো করে খেয়াল করেন, এটাকে আমি উপরে লিখতেছি কারণ আছে। আচ্ছা দেখেন তো এই 5 নাম্বার যে জিনিসটা, এটাকে আমি উপরে লিখবো, খেয়াল করেন। বলছিলাম কি বাইনারিকে নিয়ে ভাবা শেষ, এবার কি আছে, অক্টাল আছে। তাহলে আমি যদি অক্টালকে নিয়ে ভাবতে চাই, অক্টাল থেকে আমি কোথায় আসতে পারবো, হেক্সাতে আসতে পারবো। অক্টাল থেকে আমি কোথায় আসতে পারবো, হেক্সাতে আসতে পারবো। আচ্ছা আবার কি আছে, আমি হেক্সা থেকে অক্টালে যাইতে পারবো, উল্টাই দিব, অক্টাল থেকে আমি হেক্সা থেকে আমি অক্টালে যাইতে পারবো। দেখছেন, কিন্তু মাথায় রাখবেন এই যে লাস্টের যে 2টা বাকি আছে, অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল, ডিরেক্ট যাওয়া যায় না, ডিরেক্ট যাওয়া যায় না। এই যে মাঝখানে বাইনারি হয়ে আসা লাগে, মাঝখানে বাইনারি হয়ে আসা লাগে। কঠিন লাগতেছে, কঠিন লাগার কোনো কারণ নাই। যখন আমি আলাদা আলাদা করে এক্সপ্লেন করব, যখন মানে আমরা যখন এই পদ্ধতির অঙ্ক করব তখন দেখবে এটা মাথায় ঢুকে গেছে, মানে একদম মাথায় ঢুকে গেছে, মাথাতে বের হবে না। আবার যখন তুমি এই পদ্ধতির অঙ্ক করবা দেখবে মাথায় ঢুকে গেছে, মানে এই পদ্ধতি আর তখন ভাবা লাগবে না। আবার যখন এই পদ্ধতির ম্যাথ করবা দেখবে এইগুলো মাথায় ঢুকে গেছে। 3 রকম, খুব কঠিন জিনিস না। তাহলে যেটা বলতেছিলাম, এইটা যাবার পরে কে বাকি থাকে, বাইনারি যাবার পরে অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল। কিন্তু মাথায় রাখতে হবে মাঝখানে এই বাইনারি হয়ে আসা লাগবে, ডিরেক্ট আসা যাবে না।
এই দুইটার জন্য আলাদা করে কিন্তু শেখা লাগবে না। একটু তাকান তো, এই দেখেন অক্টাল থেকে বাইনারি আছে না, অক্টাল থেকে বাইনারি, তারপর বাইনারি থেকে হেক্সা, এই যে বাইনারি থেকে হেক্সা। তার মানে এই জায়গাতে যখন আমি এই দুইটা রুল করতে যাব তখন আমি এই অঙ্কটাই দুইবার করব, এই অঙ্কটাই দুইবার করব, তখন আমরা এই জিনিস পাইরা যাব। আপনি যখন এদেরকে শিখবেন, এই মানে গ্রুপটাকে শিখবেন, তখন আপনি এই গ্রুপটা অটোমেটিক পারবেন। শুধুমাত্র মাথায় রাখবেন এই গ্রুপের অঙ্কটা এখানে দুইবার করা লাগবে, মানে এই স্টেপটা এখানে দুইবার করতে হবে। এই যে অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি, আবার বাইনারি থেকে হেক্সা, এই যে বাইনারি থেকে হেক্সা। এবার আসেন হেক্সার থেকে বাইনারি, এই দেখেন হেক্সার থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, এই দেখেন বাইনারি থেকে অক্টাল। এই প্রসেসটা জাস্ট দুইবার করবেন, সিম্পল, কাজ শেষ। এই হচ্ছে 12 ধরনের কনভার্সন। আমি বুঝাই দিলাম কি বলে 12 ভাগে ভাগ করা যায়, যার মধ্যে ভাগগুণ একটা রুল, পাওয়ার একটা রুল, আর লেফট রাইট একটা রুল। এরপরে আমরা চলে আসি আমাদের ভাগগুণ রুলে। আসেন একটা অঙ্ক করে দেখাই। আমরা শুধুমাত্র আজকে একটা রুল শিখব, যদি মানে দুইটা শেখানোর প্ল্যান ছিল, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে আপনারা দুইটা রুল একসাথে শিখতে গেলে মাথায় রাখতে পারবেন না, একটু কষ্ট হয়ে যাবে। একটা রুল রাখেন, পরের ভিডিওতে আমরা আরও দুইটা রুল শিখাবো। আজকে আমরা একটা রুল শিখবো শুধুমাত্র। ওকে, আসেন আমরা এই দেখেন এখানে দুইটা অংশ আছে, একটা এই একটা আছে কি পূর্ণাংশ, এইটাকে আমরা বলবো পূর্ণাংশ। এই যে পার্টটা, এটা হচ্ছে ভগ্নাংশ। এটা কি? ভগ্নাংশ। মাথায় রাখবেন, ভাগগুণ কথাটা ব্যবহার করছি না, এই যে ভাগ, রোল নাম্বার 1 কি ভাগ। ভাগ করবেন কাকে? ভাগ করবেন পূর্ণাংশকে। ভাগ করবেন কাকে? পূর্ণাংশকে। আর ভগ্নাংশ গুণ করবেন কাকে? গুণ করবেন ভগ্নাংশকে। গুণ করবেন কাকে? ভগ্নাংশকে। পূর্ণাংশকে ভাগ করবেন, ভগ্নাংশকে গুণ করবেন। মানে এই যে আগের পূর্ণাংশটা, এটাকে ভাগ করে ফেলবেন, আর এই অংশটাকে আপনি কি করে ফেলবেন? এই অংশটাকে আপনি গুণ করে ফেলবেন। এবার কি দিয়ে ভাগ করবেন, কি দিয়ে গুণ করবেন? মনে রাখবেন, যদি এইটা লিখে দিছি, যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তার বেস দিয়ে, তার বেস কত আছে বলেন তো? আমরা কিসে রূপান্তর করব? আমরা বাইনারিতে রূপান্তর করব না? এর বেস কত? এর বেস 2। তাহলে আমরা এখানে কত দিয়ে ভাগ করব, গুণ করব? 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করব। সিম্পল জিনিস। আপনারা কত দিয়ে ভাগ করবেন, কত দিয়ে গুণ করবেন, এইখানে আপনি যেটাতে কনভার্ট করবেন আপনি ওইটার বেসকে খেয়াল করবেন। ওইখানে কত আছে? ওইখানে 2 থাকতে পারে, ওইখানে 8 থাকতে পারে, ওইখানে 16 থাকতে পারে, যাই থাকুক না কেন আপনি ওইটা দিয়ে ভাগ করবেন, আপনি ওইটা দিয়ে গুণ করবেন। সিম্পল হিসাব। আচ্ছা ডান। এবার চলেন আমরা অঙ্কটা শুরু করে ফেলি। সিম্পল অঙ্ক, ইজি অঙ্ক, কঠিনভাবে নেওয়া দরকার নাই, বাচ্চা গেলের অঙ্ক। ছোটবেলায় যে 1 2 3 4 যে অঙ্ক শিখছো ওই অঙ্ক, খালি মনে রাখতে হয় কখন কিভাবে করতে হবে, এইটাই সিম্পল জিনিস। আচ্ছা দেখেন, এবার আমরা 21কে লিখে ফেলি, 21কে ভাগ করব। আচ্ছা 2 20-এর মধ্যে কয়বার যায়? 2 20-এর মধ্যে 10 বার যায়। খেয়াল করেন, 2 20-এর মধ্যে কয়বার যায়? 20-এর মধ্যে 10 বার যায়। হাতে থাকে কত? 1 থাকে না? আমি যদি 2 দিয়ে 21কে ভাগ করি কয়বার যাবে? 10 বার যাবে। আমি দেখাই দিই, একটু ভাঙা দেখাই দিই। আপনি যদি 2 দিয়ে 21কে ভাগ করেন, 2 দিয়ে যদি আপনি 21কে ভাগ করেন, দেখেন তো কয়বার যাবে? 2 এর মধ্যে 1 বার যায়, এখানে থাকতেছে 2, হাতে থাকতেছে 1, 10। তাইলে এই একটাকে মানে আপনার কি বলে ভাগশেষ না? তার মানে ভাগশেষ যেটা থাকবে আপনি এই পাশে লিখে দিবেন, এই পাশে লিখে দিবেন, আর ভাগফলটাকে আপনি এখানে লিখবেন। সিম্পল জিনিস। আবার আপনি এটাকে ভাগ করেন, 2 10-এর মধ্যে কয়বার যায়? 5 বার যায়। কয়বার যায়? 5 বার। হাতে কিছু থাকে? হাতে কিছু থাকে না। হাতে থাকে কত? হাতে থাকে 0। হাতে থাকে 0। আচ্ছা হাতে থাকে 0। এবার 2 5-এর মধ্যে কয়বার যায়? 2 2 দুগুণে 4, 2 বার যায়। কয়বার যায়? 2 বার যায়। হাতে থাকে কত? হাতে থাকে 1। আচ্ছা এবার 2 এর মধ্যে কয়বার যায়? 1 বার যায়। হাতে থাকে কত? হাতে থাকে 0। 1 বার হাতে থাকে 0। এরপর আসেন 2 এর মধ্যে 1-এর মধ্যে কয়বার যায়? 1-এর মধ্যে 1 বারও যায় না। কয়বার যায়? 1 বারও যায় না, 0 বার যায়। 2 যদি খেয়াল করেন, 2 1-এর মধ্যে কয়বার যায়? 0 বার যায়। এইটাই আপনার কি থাকে? ভাগশেষ হিসাবে থাকে। এটাই আপনার কি থাকে? ভাগশেষ হিসাবে থাকে।
মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে জায়গায় ভুলটা করেন একটু খেয়াল করেন, এইখানে এক চলে আসলে আপনার অঙ্ক করা থেমে যান, এই কাজটা করবেন না। ততক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই জায়গাতে আপনার শূন্য না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভাগের প্রক্রিয়াটা চলমান রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই জায়গাতে শূন্য না আসবে, মাথায় রাখবেন। তার মানে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। এবার একটা জিনিস আমি একটু আগের স্লাইডে চলে যাব, আমি একটু মিস করে গেছিলাম একটা স্লাইডের পড়া, ওই স্লাইডে একটু চলে যাব। আচ্ছা, এই স্লাইডটাতে একটু আসেন, খেয়াল করেন। আচ্ছা, একটু দেখেন, অল্প একটু টাইম লাগবে। এমএসবি, এখানে একটা কথা লেখা আছে এমএসবি। এমএসবি মানে কি? এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এলএসবি অনেকে এটাকে এমএসডিও বলে, আবার এটাকে এলএসডিও বলে। এলএসডিও নেশাদ্রব্য না, কিন্তু মাথায় রাখবেন এটা হচ্ছে এলএসবি, এটা আইসিটির এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। লিস্ট সিগনিফিকেন্ট বিট। লিস্ট মানে হচ্ছে কম পাওয়ারফুল ভ্যালু, মোস্ট মানে বেশি পাওয়ারফুল ভ্যালু। আপনি যদি চিন্তা করেন, আমি যদি 5-7 লিখি, তাহলে এই যে 7টা ও কি এককের জায়গা দখল করছে না? আর ও কি দশকের জায়গা দখল করছে না? দশকের জায়গা দখল করছে। আচ্ছা, তো ঘটনা হচ্ছে যে যত বড় ভ্যালু প্রকাশ করবে, যত বড় স্থানীয় মান প্রকাশ করবে, তাকে তত বেশি পাওয়ার আমরা দিতে পারবো। যদি আমরা এই 5619 বলি, দেখেন তো এই 9টা সব থেকে কম পাওয়ারের না, ও এককের জায়গা না, তাই ও হচ্ছে এলএসবি। ওকে আমরা কি বলবো? এলএসবি বলবো। তার মানে আমরা এই দিক থেকে এই দিকে এলএসবি হইছে, এই দিক থেকে এদিকে আস্তে আস্তে এটা মোস্ট, তারপর আস্তে আস্তে এলএসবির দিকে আসছে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে মোস্ট, কারণ ওর সংখ্যা বেশি, ওর পাওয়ার বেশি, একক, দশক, শতক, সহস্র, অযুত, ওর পাওয়ার বেশি, তো ও হচ্ছে এমএসবি। কিন্তু দশমিকের ক্ষেত্রে এইটার আবার পাওয়ার বেশি, দেখেন এই দেখেন এইটার আবার পাওয়ার বেশি, তাই ও হইতেছে এমএসবি আর ও হচ্ছে এলএসবি। আর আপনারা অঙ্ক বুঝাইছি। পৌনঃপুনিক জিনিসটা কি? যখন জিনিসটা চলমান চলতে থাকে, আমি জানি না কোন পর্যন্ত যাব, মানে একদম চলমান, একটা যদি এরকম হয় 5.21 থেমে গেছি, নাই আর কিছু, তখন পৌনঃপুনিক বসে না। কিন্তু একটা সংখ্যা যদি অনেক অজস্র চলতে থাকে, তখন যে আমরা ডট ডট ব্যবহার করি, দ্যাট ইজ পৌনঃপুনিক। এই যে এটা ভিত্তি বুঝাইছি। র্যাডিক্স পয়েন্ট জিনিসটা কি? র্যাডিক্স পয়েন্ট মানে আপনারা মনে রাখবেন, এই যে দশমিকটা ব্যবহার করি না, আইসিডিতেও দশমিক না, আইসিডিতেও র্যাডিক্স পয়েন্ট। তাহলে যদি পরীক্ষায় র্যাডিক্স পয়েন্ট কি বোঝানো হয় মনে রাখবেন, এইভাবে লিখবেন, খালি দশমিক লেখা দিয়েন না, কিন্তু দশমিক না, পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করতে আমরা যে দশমিক ব্যবহার করি তাই হলো র্যাডিক্স পয়েন্ট। খালি লিখবেন না দশমিককে র্যাডিক্স পয়েন্ট বলা হয়। পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করতে আমরা যে ডটটা ব্যবহার করি তাই হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। আশা করি এমএসবি আর এলএসবি বুঝছেন। এবার চলে আসেন তাইলে আমাদের এই অঙ্কে। ওকে, দেখেন মনে রাখবেন, এইটা হচ্ছে এলএসবি আর এইটা হচ্ছে এমএসবি। না, ভুল লিখছি একটু, আমি নিচের থেকে উপরের দিকে ভ্যালুটা লিখবো। দেখেন আমি লিখবো হচ্ছে নিচের থেকে উপরের দিকে ভ্যালুটা লিখবো। তাহলে আমি লিখবো কি 1011 তার মানে আমরা কি জানি, এই 1টা লাস্টে লিখছি না, তাহলে ও হবে আমাদের জন্য এমএসবি আর ও হবে আমাদের জন্য এলএসবি। এই যে 10101 নিচ থেকে উপরের দিকে ভালোটা লিখছে। তার মানে আমরা মনে রাখবো আমাদের, অতএব আমরা মাথায় রাখবো 21-এর ভ্যালু কত? 21 মানে কত? দশমিকে 21 মানে হচ্ছে 10101। 21 মানে কত? 10101। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। নিচের থেকে উপরের দিকে আমরা নিচেরটাকে বলবো এলএসবি, উপরেরটাকে বলবো এমএসবি। কারণ দেখতেই পাচ্ছি, দেখেন এইটা হচ্ছে আগে লিখছি, তাই হচ্ছে আমরা 10111 হচ্ছে এককের মান,
ও হচ্ছে এককের মান, আর এটা হচ্ছে এমএসবি, ও হচ্ছে দশক, শতক, সহস্র, অযুত 101। আচ্ছা না, আগেই ঠিক ছিল। এটা হবে এলএসবি, এটা হবে এলএসবি, এইটা হবে এমএসবি, এটা হবে এমএসবি। একটু খেয়াল করেন কিভাবে আমরা 10101, ওয়ানটাকে লিখছি এই জায়গাতে 10101, এটা লাস্টে লিখছি, এটা এককের জায়গায় চলে গেছে, তাই এটা এলএসবি হবে। এটা এককের জায়গায় গেছে না, দেখছেন? এই দেখেন নিচের থেকে উপরে, এখানে এটা এককের জায়গা দখল করছে, তাই এটা এলএসবি হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে চলে আসেন পরে পরে আমরা যাব হচ্ছে 0.35কে, 0.35 এইটাকে আমরা করব গুণ। একটু ক্যালকুলেটর লাগবে এটা গুণ করতে। কি বলছিলাম, পূর্ণাংশকে ভাগ আর ভগ্নাংশকে গুণ করতে হবে, পূর্ণাংশকে আর ভগ্নাংশকে গুণ করতে হবে। আচ্ছা দেখেন, তো প্রথমত হচ্ছে 0.35, 0.35কে গুণ করব 2 দিয়ে, আসবে কত? 0.7, 0.70। মাথায় রাখবেন ক্যালকুলেটারে যখন করবেন আপনারা 7-এর পরে জিরোটা প্রকাশ করে না, যেহেতু এখানে 2 ডিজিট আছে, কারণ ক্যালকুলেটর দশমিকের পরে জিরোকে কাউন্ট করে না, তো জিরোটা বসাই দিবেন আপনারা, জিরোটা বসাই দিবেন। যদি এখানে 3 ডিজিট করতাম তাহলে 2টা জিরো এক্সট্রা বসাইতেন, মানে উপরে যে কয়টা ভ্যালু আছে এখানে সে কয়টা ভ্যালু পূরণ করে দিবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, এরপরে গুণ করবেন আবার 2 দিয়ে 0.70কে মনে রাখবেন অনেকে কি করে এই পুরোটারে গুণ করেন, নট পুরাটা, দশমিকের পরের অংশটারে গুণ করবেন, 0.70 ইন্টু আবার হচ্ছে 2, 1.40। ওই যে বলছি ভুলেও কিন্তু পুরাটারে গুণ করবেন না, 1.40 গুণ করবেন না, শুধু 40 গুণ করবেন। গুণ করবেন কত দিয়ে? 2 দিয়ে আবার করবেন 0.40। তাহলে 0.40 গুণ করেন, 0.40 ইন্টু 2 আসছে 0.80। আবার আর একটা স্টেপ করি, দেখেন আর একটা স্টেপ যদি করি, 0.80 ইন্টু 2, 1.60। তো হবে কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা চলতেই থাকবে, এটা শেষ আর হবে না। তো তখন আপনারা কি করবেন, আপনারা থেমে যাবেন 3 থেকে 4 স্টেপ করার পরে। এইটার ক্ষেত্রে এইটার পাওয়ার বেশি আর এইটার পাওয়ার কম, এইটার পাওয়ার কম, মানে উল্টা হবে, এখানে যেটা ছিল এটার উল্টা হবে। তাহলে অতএব 0.35 ইজ ইকুয়াল টু কত লিখবেন? এই যে ভ্যালুগুলো উপর থেকে নিচের দিকে লিখতে থাকবেন, 0.0101, যেহেতু চলমান তাই পৌনঃপুনিক বসাবেন, তাহলে আমরা 21-এর যে বাইনারি মানটা পাইছি 10101 আর 0.35-এর 0.0101, তাহলে অতএব পুরাটাকে এবার একসাথে লিখতে হবে, 21.3510 ইজ ইকুয়াল টু, লিখে ফেলেন তো, 10101 তো এই হলো অ্যান্সার, শেষ, সিম্পল জিনিস। এটা গ নাম্বারে আসবে, গ নাম্বারে করা লাগবে আপনাদের অঙ্কগুলা, গ নাম্বারে বলবে, যেরকম বলবে এই সংখ্যা পদ্ধতি থেকে এই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, এরকম অঙ্ক আসবে। আমরা নেক্সট ক্লাসে আমরা দেখেন অক্টালে এই সেম পদ্ধতি প্রয়োগ করে অক্টালে কিভাবে যাইতে হয়, তারপর আবার সেম পদ্ধতি প্রয়োগ করে হেক্সাতে কিভাবে যাইতে হয়, এবং পাওয়ার রুল কিভাবে করতে হয়, যে পাওয়ার রুল কিভাবে করতে হয়, আমরা সবগুলো জিনিস শিখবো। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবা সবাই। ইউটিউবের আমাদের যেই কমেন্ট বক্স আছে, প্রবলেম থাকলে জানাবা, আর সবাই একটু ক্লাসগুলোকে সাপোর্ট করবা। এখন থেকে আমরা এই আপনাদের ইউটিউব চ্যানেলের থ্রুতে সবগুলো ক্লাস দেওয়ার চেষ্টা করব, সবগুলো সাবজেক্টের। আমি আপনাদের আইসিটির বাইরে আমি অ্যাকাউন্টিং ক্লাসটাও নিব। তো সবাই একটু ক্লাসগুলোকে শেয়ারও করবা ফ্রেন্ডদের মাঝখানে, অনেকের গ্রুপ থাকে, বিভিন্ন স্কুলের গ্রুপ, কলেজের গ্রুপ, বড় বড় গ্রুপ থাকে, গ্রুপগুলোতে শেয়ার করে ক্লাসগুলো দেখাবা, যেন আমরা আরও বেশি ভিডিও দিতে পারি। মনে রাখবা তোমাদের যেই ক্লাসের অ্যাটেন্ডেন্স, এটাই কিন্তু আমাদের উৎসাহ এবং অনুপ্রেরণা। ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম।